সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকের অর্থনৈতিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া চৌধুরী, প্রভাষক অর্থনীতি বিভাগ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন হচ্ছে এমন একটা উৎপাদন বিধি যেটি দীর্ঘকালের সাথে সম্পর্কিত। আমরা এতদিন ধরে স্বল্পকালের সাথে সম্পর্কিত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। তো যেটা দীর্ঘকালের সাথে সম্পর্কিত সেই উৎপাদন বিধিটাই হচ্ছে মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু স্কেল। তো মাত্রাগত উৎপাদনটা যেহেতু দীর্ঘকালের সাথে সম্পর্কিত, তো আমরা জানি দীর্ঘকাল বলতে এমন একটা সময় বোঝায় যেখানে উৎপাদনের প্রত্যেকটি উপকরণকে পরিবর্তন করা যায়। উৎপাদনকারী চাইলে প্রত্যেকটি উপকরণ বাড়াতে পারে এক্ষেত্রে। তাহলে মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন হচ্ছে দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয়, যে পরিবর্তন দেখা দেয়, তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু স্কেল। তো সেই মাত্রাগত উৎপাদনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, দুই নাম্বার ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং তিন নাম্বার হচ্ছে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। এই মাত্রাগত উৎপাদনগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের কিন্তু কয়েকটা টার্মের সাহায্য নিতে হবে। সেই টার্মগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা মাত্রাগত উৎপাদন সম্পর্কে ধারণা লাভ করতে পারবো না। এজন্য মাত্রাগত উৎপাদনের এই যে তিনটা প্রকার, সেই প্রকারগুলো বোঝানোর আগে আমি তোমাদের সাথে একটু সমুৎপাদন রেখা এবং সমখরচ রেখা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করব। কারণ এগুলো যদি না আমরা বুঝি তাহলে আমরা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এবং সমানুপাতিক মাত্রাগত উৎপাদন সম্পর্কে খুব একটা ভালো বুঝতে পারবো না। তো চলো সমুৎপাদন রেখা কি সেটা দেখি। সমুৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণে সমান উৎপাদন নির্দেশ করবে। তো সমুৎপাদন রেখাকে আইসোকোয়ান্ট কার্ভও বলা হয়, যেখানে আইসোকোয়ান্ট হচ্ছে একটা গ্রিক শব্দ, যেখানে আইসো এর অর্থ হচ্ছে সমান এবং কোয়ান্টের অর্থ হচ্ছে পরিমাণ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করতেছে। যে রেখার প্রতিটি বিন্দু, প্রত্যেকটা বিন্দু, যে কোনো বিন্দু আমরা নিই, সেখানে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণের ফলে আমরা দুটি উপাদানের যে কোনো সংমিশ্রণ নিই না কেন, উৎপাদন কিন্তু সমান উৎপাদন নির্দেশ করবে। তো সেটা এই যে এদিকে একটা রেখা দেখা যাচ্ছে, সেই রেখাটা হচ্ছে এইটা সমুৎপাদন রেখা, যেটাকে আমরা আইসোকোয়ান্ট কার্ভ বলতেছি। যেখানে ভূমি অক্ষে আমরা শ্রম নিয়েছি এবং লম্ব অক্ষে মূলধন ধরা হয়েছে। দেখা যাচ্ছে যখন 1 একক শ্রম নেওয়া হয়েছে এবং 3 একক মূলধন নেওয়া হয়েছে, তাদের সংমিশ্রণে একটি বিন্দু পেলাম এই বিন্দুতে 10 একক উৎপাদন হচ্ছে। আবার দেখা যাচ্ছে আমরা যখন শ্রমের পরিমাণ একটু বাড়ালাম, তখন 2 একক শ্রমের প্রেক্ষিতে আরও 2 একক যখন মূলধন আমরা নিয়োগ করব, তখন আমরা সংমিশ্রণ বিন্দু পাবো, যেখানেও উৎপাদন কিন্তু একই রয়ে যাচ্ছে, অর্থাৎ 10 একক। এরপর আবার যদি আমরা শ্রমকে বাড়াই, 3 একক করি এবং মূলধনকে আরেকটু কমিয়ে যখন 1 একক করব, তখন তাদের সংমিশ্রণে সি বিন্দুটি পাবো। এখানেও দেখা যাচ্ছে সমান উৎপাদন নির্দেশ করছে, অর্থাৎ 10 একক উৎপাদন হচ্ছে। তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমরা যে পরিমাণ, যে কোনো সংমিশ্রণ ব্যবহার করি না কেন মূলধন বা শ্রমের, আমরা একই পরিমাণ উৎপাদন পাবো। এজন্য এই রেখাকে বলা হয় সম উৎপাদন রেখা, যেখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এগুলো এক একটা উৎপাদন কৌশলকে নির্দেশ করা হচ্ছে। ধরো যদি আমরা এ বিন্দু নির্দেশ করি, তাহলে দেখব এখানে মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হচ্ছে। যদি বি বিন্দু আমরা নির্দেশ করি, তাহলে দেখব এক্ষেত্রে মিশ্র উৎপাদন কৌশল ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে শ্রম এবং মূলধন সমান। এরপর সি বিন্দুতে দেখা যাবে শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম, সেহেতু এটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। তাহলে যে উৎপাদন কৌশল আমরা ব্যবহার করি না কেন, আমাদের উৎপাদন হবে সমান। এজন্য এটাকে বলা হচ্ছে সমউৎপাদন রেখা। এখন সমউৎপাদন রেখাটা আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে ডানে নিম্নগামী এবং সেটা
মূল বিন্দুর দিকে উত্তল হয়। তারপর যদি আমরা সমুৎপাদন রেখার আরেকটু বৈশিষ্ট্যগুলো দেখতে চাই, তাহলে দেখব কি, যখন সমুৎপাদন রেখা, অনেকগুলো সমুৎপাদন রেখা আমরা দেখাবো, তখন সমুৎপাদন যত উপরের দিকে সমুৎপাদন যাবে তত বেশি উৎপাদন নির্দেশ করবে, এবং নিচে সমুৎপাদন রেখা কম উৎপাদন নির্দেশ করবে। যেমন ধরো এখানে আমি এটা দেখাচ্ছি, এখানে এটা যদি হয় IQ1 অর্থাৎ আইসোকোয়ান কার্ভ, একে আমরা IQ দ্বারা নির্দেশ করছি সমুৎপাদনকে, IQ1, এখানে হচ্ছে ধরো IQ2, আর এটা হচ্ছে ধরো IQ0। তো এখানে দেখতে পাচ্ছি IQ1 থেকে IQ2-তে বেশি উৎপাদন নির্দেশ করবে, আর IQ1 থেকে যদি নিচে যেটা IQ0 আছে সেটা কম উৎপাদন নির্দেশ করবে। যতই উপরের দিকে যাবে ততই বেশি উৎপাদন নির্দেশ করবে। দুইটি অক্ষের মধ্যে যদি অনেকগুলো সমুৎপাদন রেখা থাকে, তাহলে অনেকগুলো সমুৎপাদন রেখা যদি সন্নিবেশ ঘটে, তাহলে সেটাকে বলা হচ্ছে কিন্তু সমুৎপাদন মানচিত্র, যেখানে যত উপরের দিকে সমুৎপাদন রেখা যাবে ততই উৎপাদন বেশি নির্দেশ করবে। যেখানে IQ3 IQ2 greater IQ1 greater IQ0, অর্থাৎ এখানে IQ2-তে উৎপাদন বেশি, তার চেয়ে কম হচ্ছে IQ1-এ, তার চেয়ে কম হচ্ছে IQ0-এ। তাহলে সমুৎপাদন রেখা কি আমরা এখানে বুঝতে পারছি। আর আরেকটা কথা, সমুৎপাদন রেখার ক্ষেত্রে কিন্তু দুইটা সমুৎপাদন রেখা একে অপরকে ছেদ করবে না, অর্থাৎ এভাবে হবে না, কখনো এভাবে সমুৎপাদন রেখা একে অপরকে ছেদ করবে না। তাহলে আমরা সমুৎপাদন রেখা সম্পর্কে একটু পরিষ্কার ধারণা হয়তো পেলাম। এরপর চলে যাচ্ছি আমি সমখরচ রেখাতে। সমখরচ রেখার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সমখরচ রেখা মূলত উৎপাদনকারীর ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে। এটাকে বলা হয় আইসোকস্ট কার্ভ, অর্থাৎ যে রেখার বিভিন্ন বিন্দু দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণে উৎপাদনকারীর নিকট সমান ব্যয় নির্দেশ করে, সমান খরচ নির্দেশ করে, তাকে সমখরচ রেখা বলে। অর্থাৎ উপকরণ ক্রয় করতে যখন উৎপাদনকারী একই রকম খরচ, সমান খরচ ব্যয় করবে উৎপাদনের ক্ষেত্রে, কোনো একটা নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে, তখন যে রেখার সম্মুখীন হব সেই রেখাটাকে বলা হবে আইসোকস্ট কার্ভ বা সমখরচ রেখা। সমখরচ রেখা যেহেতু আমরা বলছি উৎপাদনকারী ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে, সেজন্য সমখরচ রেখাকে আমরা অনেক সময় উৎপাদনকারীর বাজেট রেখাও বলতে পারি। তো সেই সমখরচ রেখা হবে এরকম বাম থেকে ডানে নিম্নগামী একটা সরলরেখা। সমুৎপাদন রেখা যেভাবে কোনো অক্ষকে ছেদ করেনি, এখানে কিন্তু সমখরচ রেখা দুইটি অক্ষকেই ছেদ করেছে, এরকম দুইটা অক্ষকে ছেদ করবে সমখরচ রেখা, এবং দুইটা উপাদানের সংমিশ্রণে কিন্তু এই রেখাটা গঠিত হয়েছে। দেখো, ভূমি অক্ষে আমরা শ্রম নিলাম, লম্ব অক্ষে মূলধন নিলাম। এখানে উৎপাদনের যে উপকরণগুলো আমরা দুটো নিলাম, সেই দুটো উপকরণের সংমিশ্রণে ভিন্ন ভিন্ন সংমিশ্রণ বিন্দু পাচ্ছি, এবং সেগুলোর যোগফলে যে রেখাটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সমখরচ রেখা। দেখো এখানে যখন শ্রম 0 একক এবং মূলধন 6 একক নেওয়া হলো, তখন আমরা এ বিন্দু পেলাম। যখন শ্রম বাড়িয়ে 2 একক করা হলো, তখন মূলধন কমে হলো 4 একক। তখন 2 একক মূলধন, 2 একক শ্রম এবং 4 একক মূলধনের সাপেক্ষে আমাদের খরচ হচ্ছে কত, একই রকম খরচ হচ্ছে, ধরাই সেখানে 100 টাকা খরচ হচ্ছে, এই বিন্দুতে 100 টাকা খরচ হলো, বি বিন্দুতে 100 টাকা খরচ হলো, কিন্তু সেক্ষেত্রে শ্রম এবং মূলধনের সংমিশ্রণটা ভিন্ন হয়ে গেল। একইভাবে আর একটু কমে এখানে মূলধন 2 একক হলো এবং শ্রম হলো 6 একক, এদের সংমিশ্রণে পেলাম সি বিন্দু। সি বিন্দুতে একই খরচ নির্দেশ করছে। তাহলে এভাবে প্রত্যেকটা বিন্দু সমান খরচ নির্দেশ করছে, বিভিন্ন সংমিশ্রণের উপাদানের সংমিশ্রণের ভিত্তিতে সমান খরচ নির্দেশ করছে। তাহলে এই রেখাটাকে বলা হবে সমখরচ রেখা বা বাজেট রেখা। এই সমুৎপাদন রেখা এবং সমখরচ রেখার ভিত্তিতেই একজন উৎপাদনকারী তার ভারসাম্য দেখায়। তো কিভাবে উৎপাদনকারী তার ভারসাম্যটা দেখায় সেটা একটু দেখি। উৎপাদনকারী ভারসাম্য যখন দেখায়, তখন আমরা দেখি কি দুইটা উপাদানের সাপেক্ষে তারা সমান উৎপাদন নির্দেশ করবে এবং সমান খরচ নির্দেশ করবে। তো সেক্ষেত্রে তারা দুইটা শর্ত, উৎপাদনকারী দুইটা শর্ত মেনে
ফার্মের ভারসাম্য করে। তাহলে এক্ষেত্রে উৎপাদনকারীর ভারসাম্যের ক্ষেত্রে দুইটি শর্ত মেনে চলে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর অপরটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমুৎপাদন রেখা ও সমখরচ রেখা স্পর্শক হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটা সমুৎপাদন রেখা এবং সমখরচ রেখা আঁকি তাহলে কি দেখতে পাবো? ভূমি অক্ষে আমরা শ্রম দেখতে পাচ্ছি আর লম্ব অক্ষে মূলধন। এক্ষেত্রে আমি একটা সমখরচ রেখা আঁকলাম এবং তিনটি সমউৎপাদন রেখা এঁকে উৎপাদনকারীর ভারসাম্যটা দেখানোর চেষ্টা করব। IQ1, IQ2, IQ3 হচ্ছে সমউৎপাদন রেখা এবং AB হচ্ছে একটি বাজেট রেখা বা সমখরচ রেখা, যেখানে প্রয়োজনীয় শর্ত হচ্ছে সমউৎপাদন রেখা ও সমখরচ রেখা স্পর্শক হতে হবে। তাহলে স্পর্শক কোথায় হচ্ছে? সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখা কোথায় স্পর্শক হচ্ছে, কোন বিন্দুতে? এখানে একটা বিন্দু পাচ্ছে, আমরা ই বিন্দু পাচ্ছি, এখানে পাচ্ছি ধরো F বিন্দু, এখানে ধরো ডি বিন্দু, এখানে হচ্ছে ধরো পি বিন্দু। এখানে তাহলে ই বিন্দুতে স্পর্শ করছে না, ছেদ করে যাচ্ছে, এফ বিন্দুতেও ছেদ করে যাচ্ছে। তাহলে আমাদের এখানে পি বিন্দু বাজেট রেখার বাইরে অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় শর্ত অনুযায়ী ডি বিন্দুতে কিন্তু আমরা পাচ্ছি যে স্পর্শ করে যাচ্ছে, এখানে স্পর্শক হচ্ছে। তাহলে ডি বিন্দু প্রয়োজনীয় শর্তটা পূরণ করছে। এরপর দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ততে বলা হচ্ছে যে স্পর্শ বিন্দুতে সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। স্পর্শক বিন্দুতে সম উৎপাদন রেখা উত্তল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি IQ1, IQ2, IQ3 সমউৎপাদন রেখার মধ্যে পি বিন্দুতে উৎপাদনকারী ভারসাম্য অর্জন করবে না, কারণ এখানে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত কোনোটাই পূরণ হচ্ছে না। কারণ পি বিন্দু বাজেট রেখার বাইরে অবস্থান করছে, বাজেট রেখা স্পর্শ করে যাচ্ছে না, এজন্য এটি হচ্ছে না। এরপর IQ1 সমউৎপাদন রেখায় দেখতে পাচ্ছি ই বিন্দু এবং এফ বিন্দু স্পর্শ না করে ছেদ করে গেছে। তাহলে এই সমউৎপাদন রেখাটার ক্ষেত্রে উৎপাদনকারী ভারসাম্য অর্জন করতে পারছে না। এখন দেখতে পাচ্ছি IQ2 রেখা AB সমখরচ রেখাকে ডি বিন্দুতে স্পর্শ করে গেছে, যেখানে প্রয়োজনীয় শর্তকে সেটা ধারণ করছে। এরপর পর্যাপ্ত শর্ত অনুযায়ী সেটা মূল বিন্দুর দিকে উত্তল স্পর্শ বিন্দুতে, এবং সেটাও কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এজন্য একজন উৎপাদনকারী কিন্তু ডি বিন্দুতে এই ক্ষেত্রে ভারসাম্য লাভ করবে। তাহলে আমরা সমখরচ রেখাকে, সমউৎপাদন রেখাকে এবং কিভাবে একজন উৎপাদনকারী ভারসাম্য অর্জন করে সেটা দেখলাম। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তীতে মাত্রাগত উৎপাদন সম্পর্কে যখন আমরা পড়ব তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে সবগুলো উৎপাদন বা মাত্রাগত উৎপাদনগুলোকে ব্যাখ্যা করতে পারবো। শুধু একটু ভিন্নতা থাকবে উৎপাদনের পরিমাণের ক্ষেত্রে। প্রথমে যে মাত্রাগত উৎপাদন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদনকে বলা হয় ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কাকে বলে? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে যে সকল উপকরণ আমরা ব্যবহার করছি সবগুলো উপকরণ যখন আমরা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করি, এর ফলে যদি মোট উৎপাদন বা উৎপাদনের পরিমাণটা তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন।
আমরা স্বল্পকালীনের ক্ষেত্রে একই জিনিস পড়েছিলাম, শুধুমাত্র ওটা হচ্ছে স্বল্পকালের সাথে সম্পর্কিত ছিল, আর এটা হচ্ছে দীর্ঘকালের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কি লিখতে পারি? উৎপাদনের সকল উপাদানকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বলা হয়। যেমন আমরা যদি একটা চার্ট আঁকি, চার্টে দুইটা উপকরণ নিব এবং তার প্রেক্ষিতে উৎপাদনটা কীরকম করে পরিবর্তন হচ্ছে সেটা দেখব। যেমন এদিকে নিলাম শ্রম, এখানে নিলাম মূলধন, এখানে নিলাম উৎপাদন। শ্রমকে আমরা এল দ্বারা প্রকাশ করি, মূলধনকে কে আর উৎপাদনকে কিউ দ্বারা প্রকাশ করছি। ধরো এক্ষেত্রে শ্রম 1 একক, মূলধন 1 একক একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলাম। তাহলে সেই ক্ষেত্রে ধরো তোমার উৎপাদন হচ্ছে 10 একক। আবার শ্রমকে বাড়িয়ে যখন একটি নির্দিষ্ট অনুপাতে 2 একক করলাম, অর্থাৎ 1 একক বাড়ালাম, এদিকেও যদি 1 একক বাড়িয়ে 2 একক করি মূলধন, তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 15 একক। এরপর আবার যদি শ্রমকে আরেকটা নির্দিষ্ট অনুপাতে অর্থাৎ একই অনুপাতে বৃদ্ধি করে 2 থেকে 3 হয়, এখানেও 2 থেকে 3 হয় মূলধনের ক্ষেত্রে, তাহলে আমার উৎপাদন হচ্ছে 18 একক। একইভাবে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। দেখা যাচ্ছে যতই আমরা নির্দিষ্ট প্রক্রিয়ায় বা নির্দিষ্ট অনুপাতে শ্রম এবং মূলধনকে পরিবর্তন করি না কেন, আমাদের উৎপাদনটা এক্ষেত্রে বাড়লেও কম হারে বাড়ছে। যেমন 10 থেকে 15 এখানে বাড়ছে 5 একক, 15 থেকে 18 এখানে বাড়ছে 3 একক। তাহলে বাড়ার হারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কম হারে বাড়ছে। এজন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। যেখানে আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখাতে চাই, তাহলে দুটি অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে আমরা শ্রম নিব, শ্রমকে আমরা এল দ্বারা প্রকাশ করব, লম্ব অক্ষে মূলধন নিব, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করব। এক্ষেত্রে আমরা 1 2 3 এভাবে শ্রম 1L 2L 3L শ্রম নিলাম, একই পরিমাণ মূলধন 1K 2K এবং 3K নিলাম। এখন দেখতে পাচ্ছি 1K এবং 1L এটা সমন্বয়ে একটা বিন্দু, এটা সংমিশ্রণ একটা বিন্দু হচ্ছে E1। 2L শ্রম 2K মূলধন, এটা সংমিশ্রণ একটা বিন্দু হচ্ছে E2 এবং 3K মূলধন এবং 3L শ্রম এটা সমান একটা বিন্দু হচ্ছে E3 বিন্দু। এই বিন্দুগুলোতে আমরা যদি একটি বাজেট রেখা আঁকি, প্রত্যেকটা বিন্দুতে আমরা একটা বাজেট রেখা আঁকবো। এটা এখানে ই বিন্দুতে একটা বাজেট রেখা আঁকলাম, E3 বিন্দুতে, E2 বিন্দুতে একটা আঁকবো, একটু দেখাচ্ছি। এটা হচ্ছে E2 বিন্দু এবং E1 বিন্দুতে একটা আমরা বাজেট রেখা সমান্তরাল করে বাজেট রেখাগুলো আঁকার চেষ্টা করব। তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে সুন্দর করে আঁকতে পারবে। তাহলে এই ক্ষেত্রে AB হচ্ছে একটি বাজেট রেখা, CD হচ্ছে একটা বাজেট রেখা এবং PQ হচ্ছে একটি বাজেট রেখা।
সেই বাজেট রেখার স্পর্শবিন্দুগুলোতে আমরা সমুৎপাদন রেখা বললাম, সমুৎপাদন রেখা উৎপাদনকারী কোথায় ভারসাম্য লাভ করবে? যেখানে সমখরচ রেখা এবং সমুৎপাদন রেখা স্পর্শ করবে। তাহলে E1 বিন্দুতে সমখরচ রেখা এবং সমুৎপাদন রেখা স্পর্শ করছে, যেখানে IQ1 সমান 10 একক। এরপর IQ2টা আমরা আঁকবো, IQ2 যেটা হচ্ছে 15 একক, এবং এই বিন্দুতে স্পর্শ করে যাবে সেটি হচ্ছে IQ3, সেটা হচ্ছে 18 একক। E1, E2 এবং E3 বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পাবো, সেটা হচ্ছে EP রেখা, যেটাকে বলা হয় এক্সপানশন পাথ, সম্প্রসারণ পথ বলা হয়, যেটি আমরা এদের সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করলে পাবো। এটার মাধ্যমে আমরা উৎপাদনটা কি ক্রমহ্রাসমান হবে নাকি ক্রমবর্ধমান হবে নাকি সমানুপাতিক হবে সেটা বুঝতে পারবো। তো এখন দেখতে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করি তাহলে দেখব কি 1 একক শ্রম এবং 1 একক মূলধনের প্রেক্ষিতে আমরা E1 বিন্দু পাচ্ছি সংমিশ্রণ বিন্দু, সেখানে আমার উৎপাদন হচ্ছে 10 একক। 2 একক শ্রম, 2 একক মূলধন, এগুলো সংমিশ্রণে আমরা পাচ্ছি E2 বিন্দু, যেখানে উৎপাদন হচ্ছে 15 একক, এবং 3 একক মূলধন 3 একক শ্রমের সংমিশ্রণে আমরা পাচ্ছি E3 বিন্দু, যেখানে উৎপাদন হচ্ছে 18 একক। এই E1, E2, E3 বিন্দুগুলো যোগ করলে আমরা উৎপাদন সম্প্রসারণ পথ EP পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 15 একক উৎপাদন, 15 থেকে 18 একক উৎপাদনগুলো বাড়ছে, কিন্তু সেগুলো বাড়ার হারটা ক্রমান্বয়ে কমছে, অর্থাৎ 10 থেকে 15 5 একক বাড়ছে, 15 থেকে 18 বাড়ছে কত একক? 3 একক। এইভাবে বাড়ার হারটা যদি কমে যায়, যতটুকু আমরা উপকরণ বাড়াচ্ছি তার চেয়ে যদি কম হারে বাড়ে, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এবার আমরা দেখব ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এখানে খুব একটা বেশি চেঞ্জ হবে না, শুধুমাত্র আমরা এটার ক্ষেত্রে উৎপাদনের মানগুলো পরিবর্তন করব, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। উৎপাদনের সকল উপাদানকে একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায়, এখানে হবে বেশি হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হয়, অর্থাৎ ইনক্রিজিং রিটার্নস টু স্কেল বলা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এক্ষেত্রে আমরা দেখতে পাবো শ্রম 1 একক, 2 একক, 3 একক ঠিক থাকবে, মূলধনের ক্ষেত্রে একই রকম নির্দিষ্ট অনুপাতে বাড়ছে, কিন্তু এক্ষেত্রে আমরা শুধু পরিবর্তনটা দেখব উৎপাদনের ক্ষেত্রে। দেখো এক্ষেত্রে উৎপাদন যদি 10 একক থেকে বেড়ে 30 একক, 30 একক থেকে বেড়ে 60 হলো, অর্থাৎ 60 একক হলো, তাহলে দেখা যাচ্ছে 10 থেকে 30 পার্থক্য হচ্ছে 20 একক, 30 থেকে 60 পার্থক্য হচ্ছে 30 একক। তাহলে আমরা যে হারে শ্রম বাড়াই না কেন, শ্রম এবং মূলধন উৎপাদন কিন্তু তার চেয়ে বেশি হারে বাড়ছে। সেই ক্ষেত্রে এই ধরনের মাত্রাগত উৎপাদনকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা উৎপাদনের পরিমাণগুলো পরিবর্তন করলেই আমাদের একই চিত্রের মাধ্যমে অন্যগুলো আমরা দেখাতে পারবো। তাহলে এখানে 10, IQ2 হচ্ছে 30, IQ3 হচ্ছে 60। তাহলে এভাবে একটা চিত্রের মাধ্যমে আমরা কিন্তু এটা বোঝাতে পারছি, শুধুমাত্র উৎপাদনের পরিমাণগুলো পরিবর্তন করে। তাহলে খুবই ইজিলি একটা চিত্র তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে 3টা মাত্রাগত উৎপাদন সম্পর্কে তোমরা ভালো করে ধারণা লাভ করতে পারবে। এরপর লাস্ট সেটি হচ্ছে কি সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। সমানুপাতিক মাত্রাগত উৎপাদন হচ্ছে যদি নির্দিষ্ট অনুপাতে উপকরণগুলো বাড়াও, তাহলে উৎপাদনও সেই হারে বৃদ্ধি পাবে, একই হারে বৃদ্ধি পাবে, তাহলে সেটাকে বলা হবে ক্রমবর্ধমান সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। তাহলে দেখো কিভাবে আমরা একই চিত্রের মাধ্যমে সেটাও দেখাতে পারি। সমানুপাতিক মাত্রাগত উৎপাদন অর্থাৎ কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, যেখানে আমরা সংজ্ঞার ক্ষেত্রে লিখতে পারি উৎপাদনের সকল উপাদানকে একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে উৎপাদন যদি একই অনুপাতে বৃদ্ধি পায় বা একই হারে যদি তার উৎপাদন
একই হারে বা সমান হারে বৃদ্ধি পায় তাকে বলা হবে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। এই ক্ষেত্রে আমরা পরিবর্তন করব কি, যেমন 1 একক শ্রম 1 একক মূলধন, পাচ্ছি উৎপাদন 10, শ্রম বাড়িয়ে 2 একক করলাম, মূলধন বাড়িয়ে 2 একক করলাম, তাহলে উৎপাদন পাবো 20 একক। এবং আবার আরও বাড়িয়ে শ্রম এবং মূলধন 3 একক 3 একক বাড়ালে আমার উৎপাদন হচ্ছে 30 একক। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সমানভাবে বাড়ছে। দেখো 10 থেকে 20 10 একক বাড়লো, 20 থেকে 30 10 একক বাড়লো, তাহলে সমানভাবে বাড়লো না? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, যেটা আমরা চিত্রের ক্ষেত্রে শুধুমাত্র মানগুলো পরিবর্তন করব, আর কিছু না। ওগুলো পরিবর্তন করেই আমরা এই মাত্রাগত বিধিকে, মাত্রাগত উৎপাদনকে ব্যাখ্যা করতে পারবো। আশা করি তোমরা এটির সাথে সাথে আঁকার চেষ্টা করেছো এবং বাসায় আরও কয়েকবার প্র্যাকটিস করলে জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে পারবে। তো এই ক্লাসটা করে আমরা অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন উত্তর দিতে পারবো। যেমন ধরো সমুৎপাদন রেখা কাকে বলে, সমখরচ রেখা কাকে বলে, এরপর মাত্রাগত উৎপাদন কাকে বলে, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কাকে বলে, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন কাকে বলে, এমনকি সমানুপাতিক উৎপাদন মাত্রাগত উৎপাদন কাকে বলে। এগুলো আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারি। অনুধাবনমূলক প্রশ্নে বলতে পারে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলতে কী বোঝায়, সমুৎপাদন মানচিত্র বলতে কী বোঝায়, কীভাবে সমুৎপাদন রেখা কীরকম সেটা বলতে পারে। এরপর ক্রমহ্রাসমান সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলতে কী বোঝায় সেটাও জিজ্ঞেস করতে পারে। এরপর প্রয়োগমূলকে তোমাদের অনেক সময় এরকম ছক দিয়ে অথবা উদ্দীপকে বলতে পারে যে 1 একক শ্রম 1 একক মূলধন এবং তার প্রেক্ষিতে যদি 10 একক উৎপাদন হয়, 2 একক শ্রম 2 একক মূলধন তার প্রেক্ষিতে যদি 20 একক উৎপাদন হয়, 3 একক শ্রম এবং 3 একক মূলধনের প্রেক্ষিতে যদি 30 একক উৎপাদন হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কোন উৎপাদন বিধিটি কার্যকর হচ্ছে, এভাবে প্রশ্নটা করতে পারি। তারপর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে স্বল্পকালীনের একটা চার্ট দিয়ে এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের একটা চার্ট দিয়ে, দুইটা চার্ট দিয়ে বলতে পারে যে এদের মধ্যে পার্থক্যগুলো কী হতে পারে। এভাবে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারি এই ক্লাসটা করে। এবং আগে গত ক্লাসটাও যদি আমরা ভালো করে পড়ি তাহলে দুইটা মিলিয়ে এ ধরনের প্রশ্ন আসতে পারে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই আশা রেখে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।